ছয় ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ। যেই গরুর গাড়ির সামনে যেই হাটের নাম লেখা থাকবে সেই গরুর গাড়িকে আমরা সেই হাটে ডাইরেক্ট করবো। ৩৫,০০০ মানুষের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়ীর। বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। তদন্তে নতুন মোড়। টাকা লেনদেন সহ চাপ সৃষ্টির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মেয়ে ডরিন। বান্দরবান, ঢাকা ও নারায়ণগঞ্জে বেনজিরের এবং শ্রমবাজারে খুলেছে সম্ভাবনার দুয়ার। ৯৬,০০০ অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধের ঘোষণা ওমানের। নতুন কর্মী নেবে কাতার ও আমিরাত। দক্ষ শ্রমিক তৈরি করতে পারছে না সরকার। এদিকে রাজধানী উত্তর সিটিতে ৬ ঘন্টা এবং দক্ষিণে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার ২ মেয়র। তবে এজন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা বলেন ২ মেয়র। বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন ৪০টি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে। ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। মেয়রের ঘোষণা, ঈদের দিনই পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ। নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি ১০,৪০,০০০ পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা। স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ৩৫,০০০ মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন জানিয়ে দক্ষিণের মেয়র জানান, জামাত নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তোহা খান তামিমের রিপোর্ট। জাতীয় ঈদগাহের পুরো মাঠ জুড়ে এখন ঠকঠক আওয়াজ। হাতুড়ি পেরেক দিয়ে জোড়া লাগছে নানা ছোট ছোট স্থাপনা। সামিয়ানার খুঁটি দাঁড়িয়েছে অনেক আগে, কোথাও আবার রঙের ছোঁয়ায় শুভ্র হয়ে উঠছে। এভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানের। তবে ছোটখাটো খানাখন্দ থাকায় তা সিমেন্ট বালুর সাহায্যে পূরণ করে নিচ্ছেন কর্মীরা। মূল ময়দানের কাজ প্রায় ৮০% শেষ হলেও এখন চলছে বিদ্যুৎ লাইন, মূল মঞ্চ আর প্রধান প্রবেশপথ নির্মাণের কাজ। ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষ ছাড়াও অংশ নেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বুধবার সকালে ঈদ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন। ১৬ তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মেয়র। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মানুষ নামাজ আদায় করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে জাতীয় ঈদগাহ ময়দান। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন, আর সে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। নারী পুরুষ সবাইকে ঈদ জামাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।
এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৬ কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনূস সহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৫ জুলাই। লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনূস আনলেন হয়রানির অভিযোগ। আর দুদক আইনজীবী বলছেন, শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেলজয়ী, উল্টো যোগসাজশে টাকা আত্মসাৎ করেছেন। শ্রমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল ৪৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে। দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয়। বুধবার আলোচিত এই মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। ছিলেন অন্য ১৩ আসামিও। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করেন আসামিরা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও। পরে ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ১৫ জুলাই। ইউনূসের দাবি তাকে হয়রানি করা হচ্ছে। একই সুরে কথা বলেন তার আইনজীবীও। দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে। যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। আগে অভিযোগ করেছে লেবার কোর্টে, আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না, আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন, এটাই হচ্ছে অপরাধ। ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেননি। একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন, সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল। কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা ১ মাস পরে হয়েছে। বিচার শুরু হওয়া ১৪ জনের মধ্যে ডক্টর ইউনূস সহ ৭ জন গ্রামীণ টেলিকমের, ৩ জন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং ২ জন আইনজীবীও রয়েছেন। আইনের যে ২ ধারায় আসামিদের বিচার শুরু হচ্ছে, এর এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, আরেক ধারায় ১০ বছরের শাস্তির বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে ডক্টর ইউনূস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য, দেশের জন্য অপমানজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন জানতে চাওয়ায় ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। ১০৮টা শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছেন। অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে। সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এমপি আনার হত্যার তদন্ত কাজ বন্ধে টাকা লেনদেন সহ চাপ সৃষ্টির অভিযোগ করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি অনুরোধ করে বলেন, চাপের মুখে যেন তদন্ত কাজ বাধাগ্রস্ত না হয়, দোষীরা যেন ছাড়া না পায়। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনার হত্যার তদন্ত কাজে কোনো চাপ নেই, সঠিক পদ্ধতিতেই চলছে। এমন পরিস্থিতিতে কোনো ধরনের চাপের মুখে যেন তদন্ত কাজ বন্ধ না হয়, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই আবেদন জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে। তদন্তকারী সংস্থা ডিবি বলছে, সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সদুত্তর দিতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই যে বাবু যে কথাটি বলেছেন যে আমি ইমুকের সাথে কথা বলেছি, আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি, এইগুলির সঠিকতা আছে কিনা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য মিন্টুকে সাহেবকে ডেকেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, এই হত্যার তদন্তে কোনো চাপ নেই, সঠিক পদ্ধতিতে কাজ চলছে। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সবকিছু বলবো, কার উদ্দেশ্য কি ছিল এগুলো সব আমরা পরে জানাবো। হত্যা রহস্য উদ্ঘাটনে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা আরও সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আল শামস জগলুল হোসেন এ আদেশ দেন। এর মধ্যে রয়েছে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরায় 3 কাঠা, বাড্ডায় 39.30 কাঠা জমির ওপর 2টি ফ্ল্যাট, বান্দরবানে 25 একর জমি সহ আরও অনেক। এর আগে গত 23 ও 26 মে 2 দফায় বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক। মিয়ানমারের সংঘাতের কারণে কাল থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝাই ট্রলার যাবে সেন্ট মার্টিন, আর শাহপুরীর দ্বীপ হয়ে কোস্ট গার্ডের নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন। একের পর এক মিয়ানমারের গুলিবর্ষণের ঘটনায় টানা 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপ বাসিন্দাদের। একই সঙ্গে অসুস্থ অনেকে সেন্ট মার্টিন টেকনাফে চরম ভোগান্তি আর শঙ্কায় ছিলেন তারা। মধ্যপ্রাচ্যের 3 দেশের শ্রমবাজারে আবারও সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য। 96,000 অনিবন্ধিত বাংলাদেশিকে বৈধতার ঘোষণা দিয়েছে ওমান সরকার। 11 ক্যাটাগরিতে অন্তত 3,000 কর্মী যাবে সংযুক্ত আরব আমিরাতে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ বিশেষায়িত কর্মী নেয়ার আগ্রহ দেখিয়েছে কাতার। মার্জিয়া মুমুর রিপোর্ট। উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান 1976 সালে মাত্র 113 জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা 6,98,000। তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত। গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত 96,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। ওমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতও নতুন করে 11টি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে। তবে প্রথম দফায় ডেলিভারি কাজে 3,000 বাইক রাইডার নেবে দেশটি। আমরা 400 ট্যাক্সি, 500 মোটরসাইকেল যারা বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে। ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও। কাতারের বাজারটাও আমাদের খুলে দেওয়া হয়েছে। কাতারেও মানুষ নেবে বিভিন্ন পর্যায়ে। প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ, অভিযোগ অর্থনীতিবিদদের। টেকনিক্যাল যে ওয়ার্কার তাদেরকে যাচ্ছেন এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা, তাদের যে সংস্কৃতি, এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে। এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে, তারা কিন্তু ওই জায়গাতে আসলে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করে না। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।